সেন্টেন্সের পার্ট 1 করব আমরা আজকে। তো ফার্স্টে দেখো, ইন্ট্রোডাকশন টু সাবজেক্ট। ফার্স্টে আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে জানতে হলে আগে দুইটা জিনিস সম্পর্কে আগে ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট কি আর অবজেক্ট কি, এই দুইটা জিনিস আমাদেরকে আগে চিনতে হবে। বলছে যে একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে তাকে হচ্ছে সাবজেক্ট বা কর্তা বলে। বলছে একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়, মানে আমরা যার সম্পর্কে কথা বলবো একটা সেন্টেন্সের মধ্যে, সেই হচ্ছে কি সাবজেক্ট। বা যে কোনো কিছু করে, বা একটা কাজ বা কোনো একটা কিছু যে করে, সে হচ্ছে কি সাবজেক্ট বা কর্তা। যেমন এক্সাম্পল গুলো দেখো, হি সিংস এ সং, সে একটি গান গায়। এখন এখানে গানটা গাচ্ছে কে? হি। তাহলে হি হচ্ছে এখানে আমরা হি সম্পর্কে বলতেছি, তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট। তারপর হচ্ছে কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে অনেস্টি হলো কি সাবজেক্ট, কারণ আমরা সততা নিয়ে এখানে কথা বলতেছি, সেজন্য অনেস্টি হচ্ছে কি এখানে সাবজেক্ট। শি ইজ রিডিং এ বুক, এখানে শি হলো সাবজেক্ট। দে আর প্লেইং ইন দ্য পার্ক, এখানে দে হলো সাবজেক্ট, কারণ আমরা দে কে নিয়ে কথা বলছি। আচ্ছা, তারপরে আসো ইন্ট্রোডাকশন টু অবজেক্ট। অবজেক্ট বা কর্ম। এখানে দেখো যে একটি ফুল গাছ যেমন টবের উপর ভর করে দাঁড়িয়ে থাকে, তেমনি ইংলিশ সেন্টেন্স একটি বিশেষ স্ট্রাকচারের উপর ভিত্তি করে গঠিত হয়। স্ট্রাকচারটি হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা তো এই স্ট্রাকচারটা অনেক জায়গায় পড়ছি, কিন্তু মূলত অবজেক্টটা কি? হোয়াট ইজ দ্য অবজেক্ট? অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, সে ওয়ার্ড বা ফ্রেজটি হচ্ছে একটি অবজেক্ট। এখন ভার্ব মানে আমরা বুঝি তো, ভার্ব মানে হচ্ছে কি কাজ। যে কোনো একটা কিছু, কোনো কাজকে কি বলে? ভার্ব বলে। সেই ভার্বটাকে যদি আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করি অথবা হোম দিয়ে কোশ্চেন করি, তাহলে হচ্ছে আমরা অবজেক্ট পাবো। যেমন এক্সাম্পলটা খেয়াল করো, দে গিভ মি এ ফ্লাওয়ার ভেজ। এখানে হচ্ছে কি দে গিভ মি এ ফ্লাওয়ার ভেজ। এখানে উপরের বাক্যে দেখো, উপরের বাক্যে ভার্ব কি বা গেভ কে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, আমি যদি হচ্ছে বলি যে দে গেভ মি, তারা হচ্ছে আমাকে একটি ফুলদানি দিয়েছিল। এখন গেভ কে যদি আমি প্রশ্ন করি যে কি দিয়েছিল, তাহলে কি আসে উত্তরে? ফুলদানি দিয়েছিল, ফ্লাওয়ার বেজ। তাহলে ফ্লাওয়ার বেজ হচ্ছে কি এখানে একটি অবজেক্ট। তারপর আমি যদি বলি যে আমি যদি গিফটকে যদি প্রশ্ন করি কাকে দিয়েছিল, তাহলে উত্তরটা কি আসবে? আমাকে দিয়েছিল, মানে মি, আমাকে দিয়েছিল। তাহলে এখানে মি হচ্ছে কি অবজেক্ট। এটা কি বুঝছো সবাই? একটু রেসপন্স জি করো। ম্যাম। আচ্ছা। আচ্ছা, এখন দেখো অবজেক্ট হচ্ছে দুই প্রকারের অবজেক্ট হয়ে থাকে। একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এখন এক্সাম্পলটা খেয়াল করো যে কোনটা আমরা বুঝবো হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর কোনটা আমরা বুঝবো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট বলতে বোঝায় যা দ্বারা ব্যক্তি বোঝায়, ব্যক্তিকে যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর যা দ্বারা প্রাথমিকভাবে বিষয় বা বস্তু বোঝায়, কোন একটা বিষয় বা বস্তু বোঝালে তখন সেটাকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। যেমন দে গিভ মি এ ফ্লাওয়ার ভেজ, এই এক্সাম্পলটাতে দেখো। তারপরে দেখো, মনে রাখা জরুরি যে বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে তাকে ডাইরেক্ট অবজেক্ট বলে। যদি এরকম হয় যে আমাদের একটা সেন্টেন্সে শুধু একটাই অবজেক্ট আছে, তাহলে সেটা হবে কি ডাইরেক্ট অবজেক্ট। যেমন সাবজেক্ট এটা, ভার্ব এটা, অবজেক্ট এটা। তাহলে এখানে কয়টা অবজেক্ট? একটাই অবজেক্ট, তাহলে এটার নাম হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। কিন্তু এখানে যদি আরেকটা হচ্ছে অবজেক্ট থাকতো, সেটার নাম হতো কি ইনডাইরেক্ট অবজেক্ট। তারপর
এখন কিছু এক্সাম্পল আছে এখানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের। প্রথমটা দেখো, আওয়ার টিচার হেল্পড আস। এখানে আস একটি ডাইরেক্ট অবজেক্ট। আস কেন এখানে ডাইরেক্ট অবজেক্ট? কারণ আস হচ্ছে কি এখানে ব্যক্তিকে বুঝাইছে, সেজন্য হচ্ছে আস হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট। আর আমরা বলছিলাম কি যে যদি অবজেক্ট যদি একটাই থাকে তাহলে সেটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কয়টা? অবজেক্ট হচ্ছে একটা, আস, সেজন্য এখানে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তারপর আছে শি স্পিক্স ইংলিশ। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। তার মানে এখানে অবজেক্ট একটাই, তাহলে এটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। তারপর এক্সাম্পলটা দেখো, দ্য পুলিশ টোল্ড মি দ্য রিয়েল স্টোরি। এখানে দেখো খেয়াল করে, এখানে কয়টা অবজেক্ট? এখানে কিন্তু দুইটা অবজেক্ট। দ্য পুলিশ হচ্ছে সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্ব, আর এখানে মি একটা অবজেক্ট, দ্য রিয়েল স্টোরি একটা অবজেক্ট। মিটা হচ্ছে এখানে, মিটা এখানে কোন অবজেক্ট দেখি বলো তো কেউ একজন। খেলা শুরু করছিল না, প্রশ্নতে। মিটা কোন অবজেক্ট? মি এখানে একটা ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা জানি কি ব্যক্তিবাচক কোনো কিছু বোঝালে সেটাকে হচ্ছে কি বলে, ইনডাইরেক্ট অবজেক্ট বলে। আর দ্য রিয়েল স্টোরি হচ্ছে এখানে একটি ডাইরেক্ট অবজেক্ট, কারণ এটা একটা বস্তু নিয়ে বলছে বা যে কোনো একটা বিষয় বা বস্তু নিয়ে বলছে, সেজন্য এখানে রিয়েল স্টোরিটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। তারপরে এখানে দেখো, হি সেন্ট দ্য কোম্পানি এ ফাইনাল মেইল। দ্য কোম্পানি হচ্ছে একটি ইনডাইরেক্ট অবজেক্ট এবং এ ফাইনাল মেইল হচ্ছে একটি কি ডাইরেক্ট অবজেক্ট। তারপরে আসো পরে এখন আমি আসো এইখানে দিয়ে দিব। সেন্টেন্সে। এখন আমরা তো হচ্ছে সাবজেক্ট চিনলাম, অবজেক্ট চিনলাম, এখন আমরা সেন্টেন্স পড়ব। সেন্টেন্স কি? লেটার প্লাস লেটার মিলে যে ওয়ার্ড গঠিত হয়, তেমনি ভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। দুইটা লেটার মিলে কি হয়, যে এক বা একাধিক লেটার মিলে ওয়ার্ড গঠিত হয়, আর কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স গঠিত হয়। যেমন এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, তখন সেটাকে আমরা সেন্টেন্স বলি। উদাহরণ হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তো আমাদের হচ্ছে এরকম ভাব প্রকাশের বিভিন্ন আহ গঠন অনুসারে আমাদের হচ্ছে মনের ভাবগুলো হচ্ছে পাঁচ ভাবে আমরা প্রকাশ করাকে, মানে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। মনের ভাবগুলো যে আমরা প্রকাশ করি সেটাকে মূলত পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। যে পাঁচ রকম ভাবে আমরা সাধারণত মনের ভাবগুলো প্রকাশ করে থাকি। এক নম্বরে দেখো, মনের ভাব এক। এক নম্বরে হচ্ছে আমরা প্রকাশ করে থাকি বর্ণনা বা বিবৃতির মাধ্যমে। কোন একটা কিছু বর্ণনা করে আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারি। যেমন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আই এম বিজি উইথ মাই ওয়ার্ক। তারপরে কি, সে অন্যের উপর নির্ভর করে না, হি ডাজ নট ডিপেন্ড অন আদার্স। এখানে হচ্ছে একরকম, মানে আমি কোনো একটা কিছু বর্ণনা করছি, এটা হচ্ছে মনের ভাব এক। মনের ভাব দুই হচ্ছে কি প্রশ্নবোধক, কোনো প্রশ্নের মাধ্যমে আমি আমার মনের ভাবটাকে প্রকাশ করে থাকি। যেমন হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো? ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মানে কোন একটা প্রশ্নের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। মনের ভাব তিন, আমরা আরেকভাবে মনের ভাব প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে আদেশের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, অনুরোধের মাধ্যমে, অথবা নিষেধের মাধ্যমে। এই চার রকম হচ্ছে, এটার মাধ্যমে হচ্ছে তিন নাম্বার হচ্ছে আমরা এই চার ভাবে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। যেমন রেসপেক্ট ইউর প্যারেন্টস, পিতা মাতাকে সম্মান করো। প্লিজ লিসেন টু মি, দয়া করে আমাকে শুনুন। এভাবে হচ্ছে আমরা মনের ভাবটাকে প্রকাশ করতে পারি। আর চার নাম্বার হচ্ছে কি ইচ্ছা প্রকাশ, কোন একটা কিছুর ইচ্ছা প্রকাশ করে বা কোনো একটা কিছুর মাধ্যমে আমাদের ওয়েল উইশাররা যারা আছে ওরা আমাদের কি করে, কোনো একটা কিছু আমাদের দোয়া দেয়, এভাবে হচ্ছে আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারি। যেমন মে ইউ গেট ইউর এক্সপেক্টেড রেজাল্ট, তুমি যেন তোমার প্রত্যাশিত ফলাফল পাও। মে আল্লাহ রিওয়ার্ড ইউ ফর ইউর ডিডস, আল্লাহ যেন তোমাকে তোমার কর্মের প্রতিদান দেয়। মোট কথা হচ্ছে এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে প্রার্থনা বা ইচ্ছাগুলো আসবে এখানে। এটা হচ্ছে এক রকমের মনের ভাব প্রকাশ করা। তারপরে পাঁচ নম্বরে যেটা, সেটা হচ্ছে কি বিস্ময় সূচক। আমরা হচ্ছে কোনো একটা কিছু দেখলে অবাক হয়ে বা বিস্ময় বিস্ময় সহকারে যেটা প্রকাশ করি, সেটাকে বলা হয় হচ্ছে বিস্ময় সূচক মনের ভাব প্রকাশ। এটা কি হতে পারে, এরকম যে হুররে টুমরো উইল গো অন এ পিকনিক। তারপর হচ্ছে এলাস, হাই আই হ্যাভ হার্ট ইউ আননোয়িংলি, আমি না জেনেই তোমাকে কষ্ট দিয়েছি। তো এগুলা হচ্ছে কি বিস্ময়ের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা। এখন অজানা কথা কি কি আছে এখানে। একজন মানুষ উল্লেখিত পাঁচটি ধরনের বাহিরে
আর অন্য কোনো ধরনের কথা বলে না। এজন্যই অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। প্রতিটি সেন্টেন্সে কমপক্ষে, আচ্ছা সেন্টেন্স কয় প্রকার তাহলে আমরা জানলাম? 5 প্রকার। করছি যে মনের ভাবগুলা যে কিভাবে প্রকাশ করে সেটা জানছি। তাহলে এখানে আমরা এখন বলতে পারি অর্থ অনুসারে তাহলে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আমরা সামনে এটা পড়বো। আচ্ছা, তারপরে 2 নম্বর পয়েন্টটা দেখো, প্রতিটি সেন্টেন্সে কমপক্ষে একটি মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। প্রত্যেকটা সেন্টেন্সে কমপক্ষে একটি মেইন ভার্ব বা মূল ভার্ব থাকতেই হবে। এই জন্য ভার্বকে সেন্টেন্সের প্রাণ বা হার্টবিট বলা হয়। একমাত্র, তারপর লাস্টটা দেখো, লাস্ট পয়েন্টটা, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল ধরনের সেন্টেন্সে সাবজেক্ট থাকা বাধ্যতামূলক। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্বল থাকে, আর বাকি সব ধরনের সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকা বাধ্যতামূলক। আচ্ছা, এখন দেখো আমরা সেন্টেন্স গুলো সম্পর্কে জানবো। সেন্টেন্স আর ক্লাসিফাইড বেসড অন দেয়ার পারপাস। কি বলছে? বাক্যগুলোকে তাদের কাজ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এর মধ্যে 5টা ভাগ হচ্ছে কি? অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ অর্থ কি? বর্ণনামূলক। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি? প্রশ্নবোধক। ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ বা অনুরোধমূলক। অপটেটিভ, অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছাসূচক। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়সূচক। এই হচ্ছে আমাদের 5 প্রকারের সেন্টেন্স। এখন আসো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলছে? বর্ণনামূলক বাক্য। স্ট্রাকচারটা কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট প্লাস ফুল স্টপ। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। এটা হচ্ছে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে বলা হয় হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্সকে বলা হয় না বোধক বাক্য। এখন আমরা দুইটা দুটো করে এক্সাম্পল দেখি। এক্সাম্পলস অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। রিতা ওয়াক্স ভেরি ফাস্ট। রিতা খুব দ্রুত হাঁটে। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি ক্যান রিড হার মাইন্ড। সে তার মন বুঝতে পারে। এটা একটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমি যদি এরকম বলি যে ম্যাম একটু প্রথম থেকে অ্যাসার্টিভ, বললে ভালো হয়। প্রথম থেকে বলতে, আচ্ছা এটা রেকর্ডেড থাকবে, সমস্যা নাই। ঠিক আছে, যেখান থেকে জয়েন করছো ওখান থেকে দেখো। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন দেখো যে হি ক্যান রিড হার মাইন্ড, সে তার মন বুঝতে পারে। এখানে দেখো, এখানে কিন্তু কোনো নেগেটিভ কথাবার্তা নাই, এগুলা সবগুলা কি হাবোধক কথা বুঝাইছে এখানে, সেজন্য এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমি এটাকে এটাও বলতে পারি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা অ্যাসার্টিভ এর মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে আসো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে দেখো, 1 নাম্বারটা দেখো, শি ডাজ নট গেট আপ ইন দা মর্নিং। সে সকালে ওঠে না। এখন এই যে এখানে একটা কি, এই যে নট দিয়ে এখানে একটা কি নেগেটিভ কথা চলে আসছে না, সেজন্য এটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটা অ্যাসারেটিভ সেন্টেন্স প্লাস এটা অ্যাসারেটিভ এর মধ্যে নেগেটিভ সেন্টেন্স। তারপরে 2 নাম্বারটা হচ্ছে কি আই ডো নট লাইক টু টক টু ইউ। আমি তোমার সাথে কথা বলতে পছন্দ করি না। ডো নট লাইক, এই যে নট আছে এখানে, সেজন্য এটা হচ্ছে কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপর আমরা এই পয়েন্টটা দেখি, অজানা কথা। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। অক্সিলারি ভার্ব কি কি আমরা তো জানি। অক্সিলারি ভার্ব গুলা কি কি? অক্সিলারি ভার্ব হচ্ছে কি 2 প্রকারের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে কি আছে? টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। আর মডালে কি আছে? মডালে হচ্ছে শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট, তারপর অট টু, নিড, ডেয়ার, মাস্ট। এগুলো সবগুলো হচ্ছে কি মডাল অক্সিলারি। এখন এখানে বলছে যে অক্সিলারি ভার্বের সাথে যদি নট বসায় তাহলে সেটা কি হয়ে যাবে? নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। স্ট্রাকচারটা খেয়াল করো, এখানে 2টা স্ট্রাকচার আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 ভাবে গঠিত হতে পারে। একটা হচ্ছে কি যে ডাব্লিউএইচ কোশ্চেনের দ্বারা গঠিত। হ্যাঁ না, ঠিক আছে, এখন দেখা যায়? জি ম্যাম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা,
জি একটা ম্যাম। হচ্ছে দুই ভাবে গঠিত হতে পারে, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দুই ভাবে গঠিত হতে পারে। একটা হচ্ছে WH কোশ্চেনের মাধ্যমে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা। অক্সিলারি ভার্ব দ্বারা যেটা গঠিত হয় সেটাকে সেটাকে বলা হয় হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এখন প্রথম WH কোশ্চেন দ্বারা যদি গঠিত হয় তাহলে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে এটা দেখো। আহ WH কোশ্চেন, প্রথমে WH ওয়ার্ড থাকবে। WH ওয়ার্ড গুলা কি কি? এটা হচ্ছে WH দ্বারা যে ওয়ার্ড গুলা শুরু, যেমন ধরো হোয়াই, হু, হুইচ, হোয়েন, হোম, তারপর হচ্ছে হাউ, হোয়াই, মানে এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে সবগুলোকে বলা হয় WH ওয়ার্ড। এখন এই WH ওয়ার্ড গুলা থাকবে, প্লাস অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে এটার পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে একটা মেইন ভার্ব থাকবে, আর সবশেষে অবশ্যই অবশ্যই এই প্রশ্নবোধক চিহ্নটা আমাদেরকে দিতে হবে। এটা যদি না দাও তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে কাটা। তারপরে আসো দুই নাম্বার স্ট্রাকচারটা কি? অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে অক্সিলারি ভার্বটা তখন কিন্তু শুরুতে থাকবে। আমি যদি ইয়েস নো কোশ্চেন বানাইতে যাই তাহলে সবার আগে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে এখানে মেইন ভার্ব থাকবে। মানে WH কোশ্চেনের ক্ষেত্রে এখানে ডিফারেন্সটা কোথায়? প্রথমে একটা WH ওয়ার্ড থাকে, তারপরে অক্সিলারি ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। আর ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে WH ওয়ার্ডটা থাকে না, প্রথমেই কি দিয়ে শুরু হয় কোশ্চেনটা? অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটা শুরু হয়, তারপরে একটা সাবজেক্ট থাকে, তারপরে একটা মেইন ভার্ব থাকে। এক্সাম্পলটা খেয়াল করো। হোয়াট ডিড দে থিঙ্ক, এখানে দেখো হোয়াট ডিড দে থিঙ্ক। হোয়াট হচ্ছে একটা কি WH কোশ্চেন, ডিড হচ্ছে একটা কি অক্সিলারি ভার্ব। আমরা জানি কি টু ডু ভার্ব গুলা কি কি অক্সিলারি ভার্বের মধ্যে, প্রাইমারি অক্সিলারির মধ্যে টু ডু ভার্ব গুলা কি কি? ডু, ডিড, ডাজ, ডান, এগুলো হচ্ছে কি টু ডু ভার্বের মধ্যে পড়ে। তাহলে ডিড হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব, হোয়াট হচ্ছে এখানে একটা WH কোশ্চেন, দে হচ্ছে এখানে একটা সাবজেক্ট, আর থিঙ্ক হচ্ছে কি? থিঙ্ক হচ্ছে চিন্তা করা, চিন্তা করা কি একটা কাজ, তো এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে কি হলো? স্ট্রাকচারটা মিলাও, প্রথম স্ট্রাকচারটার সাথে মিলাও। WH কোশ্চেন, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কি সাবজেক্ট দে, সাবজেক্ট। মেইন ভার্ব থিঙ্ক। এটা মিলছে দেখছো স্ট্রাকচারটার সাথে? WH জি ম্যাম। কোশ্চেন, অক্সিলারি জি ভার্ব ম্যাম। ডিড, সাবজেক্ট হচ্ছে দে, মেইন ভার্ব হচ্ছে থিঙ্ক। তাহলে হোয়াট ডিড দে থিঙ্ক, এটা হচ্ছে স্ট্রাকচার 1। তারপর আসো স্ট্রাকচার 2। স্ট্রাকচার 2টা হচ্ছে কি প্রথমে থাকবে কি অক্সিলারি ভার্ব, এই যে দেখো হ্যাভ আছে। তাহলে আমরা জানি কি টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলারির মধ্যে আছে কি টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে? হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে। তাহলে এখানে যেহেতু হ্যাভ বসছে তাহলে এটা হচ্ছে কি অক্সিলারি, অক্সিলারি ভার্ব, তারপর একটা সাবজেক্ট বসেছে, ইউ হচ্ছে কি এখানে সাবজেক্ট, মেইন ভার্ব, মেইন ভার্ব হচ্ছে কি বট হচ্ছে কি এখানে মেইন ভার্ব। তাহলে হচ্ছে মিলছে স্ট্রাকচারটা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ইউ প্লাস মেইন ভার্ব বট, বাকিটা হচ্ছে কি অতিরিক্ত অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই দুই ভাবে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠিত হয়। এখন আসো অজানা তথ্যের মধ্যে কি কি আছে। অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস নো কোয়েশ্চেন বলে। আমরা এটা একটু আগে পড়ছি যে অক্সিলারি ভার্ব দিয়ে যেগুলা গঠিত হয় সেই প্রশ্নবোধক বাক্যগুলোকে ইয়েস নো কোয়েশ্চেন বলে থাকে। তাহলে আমরা জানলাম কি ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার মোটামুটি। মানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কে কিভাবে দুইটা দুইটা ভাগে ভাগ করে, দুইটা ভাগে মূলত আমরা বলে থাকি। একটা হচ্ছে আমরা গঠন করে থাকি, একটা হচ্ছে আমরা WH কোশ্চেন দ্বারা, আরেকটা হচ্ছে আমরা ইয়েস নো কোশ্চেন দ্বারা। এখন প্রশ্নবোধক বাক্য মূলত চার ধরনের কি কি? একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে WH কোশ্চেন, এই দুইটা আমরা মানে সচরাচর ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে টেক কোশ্চেন, তারপর ফোর্থ নাম্বারটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। তারপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ, এখন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটাকে বলা হয় কি আদেশ বা অনুরোধমূলক সেন্টেন্স। আদেশ বা অনুরোধমূলক এখানে হচ্ছে চারটা জিনিস আসবে, ইম্পারেটিভে চারটা জিনিস আসবে। আদেশ আসবে, উপদেশ আসবে, অনুরোধ আসবে, নিষেধ আসবে। তাহলে এখানে চারটা স্ট্রাকচার আসবে দেখো। প্রথমটা
দেখো ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট প্লাস ফুল স্টপ। 2 নাম্বারটা হচ্ছে প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। 3 নাম্বারটা হচ্ছে ডু নট অর নেভার প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। 4 নাম্বারটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। এখন দেখো এটা মিলাও এক্সাম্পলের সাথে। 1 নাম্বারটা কি ছিল? ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। প্রথমে হচ্ছে ভার্ব আসবে এখানে, তাহলে গেট আউট। গেট আউট দিয়ে আমরা স্ট্রাকচার ওয়ানটা দেখো। এখানে কি আসছে? ভার্ব। গেট হচ্ছে কি ভার্ব, আউট হচ্ছে এখানে এক্সটেনশন বা ফুল, এক্সটেনশন বা অবজেক্ট, তারপরে কি ফুল স্টপ। এটা হচ্ছে স্ট্রাকচার ওয়ানে গেছে। তারপরে স্ট্রাকচার টু তে কি বলছে? প্লিজ বা কাইন্ডলি, তারপর হচ্ছে কি ভার্ব প্লাস ফুল স্টপ। তাহলে এখানে দেখো প্লিজ অর কাইন্ডলি শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করুন। এখানে প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব হচ্ছে কোনটা? শাট। এটা হচ্ছে ভার্ব প্লাস বাকি অংশ হচ্ছে কি দ্য ডোর, তারপর হচ্ছে কি স্টপ। এটা হচ্ছে স্ট্রাকচার টু। তারপর স্ট্রাকচার থ্রি দেখো। স্ট্রাকচার থ্রিতে বলছে ডু নট অর নেভার প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। তাহলে 3 নাম্বার স্ট্রাকচারের সাথে 3 নাম্বার উদাহরণটা মিলাও। ডু নট, তারপরে ক্লোজ হচ্ছে কি এখানে ভার্ব, তারপরে বাকি অংশ হচ্ছে ইউর আই, তারপর হচ্ছে কি ফুল স্টপ। তারপর 4 নাম্বারটা কি ছিল? লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। তাহলে লেট, এখানে লেট দিলাম, তারপরে অবজেক্ট কোনটা? আস। আস হচ্ছে এখানে অবজেক্ট, লেট আস, তারপর একটা ভার্ব আনতে হবে গো, তারপর হচ্ছে কি বাকি অংশ। এই 4টা স্ট্রাকচারের সাথে উদাহরণগুলো বুঝছো? একটু রেসপন্স করো, না বুঝলে আমি আরেকবার জি ম্যাম। বলবো। না ম্যাম ম্যাম, আরেকবার আরেকবার বললে ভালো বুঝান। হয়। বুঝো নাই? আচ্ছা আরেকবার বলি তাহলে, জি দেখো। না ম্যাম ম্যাম। বুঝেছি। হ্যাঁ, 1 নাম্বার স্ট্রাকচারটা দেখো। 1 নাম্বার স্ট্রাকচারের সাথে এক্সাম্পলের আবার 1 নাম্বারটা দেখো। ঠিক আছে, পাশে দিয়ে লেখা আছে দেখো, উদাহরণটা পাশে দিয়ে স্ট্রাকচার ওয়ান লেখা আছে দেখো। তাহলে 1 নাম্বারে কি ছিল? ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। ঠিক আছে, ভার্ব প্লাস অবজেক্ট। মোট কথা হচ্ছে প্রথম নাম্বারটা স্ট্রাকচারটা কি ছিল? ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে উদাহরণে আসো। গেট আউট, এখানে গেট হচ্ছে কি ভার্ব, আর আউট হচ্ছে কি এখানে অবজেক্ট। তাহলে 1 নাম্বারের সাথে 1 নাম্বারের উদাহরণের স্ট্রাকচার মিলতেছে না? মিলতেছে। তারপর 2 নাম্বারে কি বলছি? 2 ভাবে, মানে এটা 4 ভাবে হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে লিখতে পারি। এখানে 4 প্রকারের স্ট্রাকচার দেওয়া হয়েছে আর কি। 2 নাম্বারে কি আছে? প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব, প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব। তাহলে 2 নাম্বারের উদাহরণটা এক্সাম্পলে 2 নাম্বারটাতে দেখো। প্লিজ অর কাইন্ডলি শাট দ্য ডোর। এখানে প্লিজ অর কাইন্ডলি, তারপর হচ্ছে ভার্ব আসবে, ভার্ব এখানে কি আসছে? শাট। তারপর এখানে অবজেক্ট আসবে, অবজেক্ট এখানে কি আসছে? দা ডোর। এটা হচ্ছে স্ট্রাকচার টু। তারপরে 3 নাম্বার স্ট্রাকচারটা দেখো। ডু নট অর নেভার প্লাস ভার্ব প্লাস ফুল আম্মু, স্টপ। তাহলে তিন একটা নাম্বার ইয়ারফোন উদাহরণটা আনবা? খেয়াল করো। ইয়ারফোন ডু নট আজকাল কথা বসছে, ডু নট ক্লোজ ইউর আইস। তাহলে এখানে ডু নট বসছে, তারপরে একটা ভার্ব আনতে হবে। ক্লোজ হচ্ছে এখানে কি একটা ভার্ব, তারপরে কি অবজেক্ট, বাকি অংশটা হচ্ছে এখানে অবজেক্ট। তারপর 4 নাম্বারটা খেয়াল করো, 4 নাম্বার স্ট্রাকচারটা আর 4 নাম্বার উদাহরণটা মিলাও। লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। তাহলে লেট, প্রথমে কি আসবে? লেট। তাহলে 4 নাম্বার এক্সাম্পলটা দেখো, সেন্টেন্সটা দেখো। লেট আস গো দেয়ার। তাহলে প্রথমে কি বসছে? লেট। লেটের পরে একটা অবজেক্ট আনতে হবে। আমরা এখানে কি আনছি? আস হচ্ছে কি একটা অবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট, উই এর অবজেক্ট হচ্ছে কি আস। আমরা একটা সেন্টেন্স বানাচ্ছি আর কি এখানে। ঠিক আছে, তাহলে লেট বসালাম, তারপর একটা অবজেক্ট বসালাম আর, তারপর অবজেক্টের পর আমাদেরকে একটা অবশ্যই ভার্ব আনতে হবে, তাহলে ভার্ব আনলাম গো, তারপরে বাকি অংশ আনলাম কি দেয়ার। তাহলে এটা একটা সেন্টেন্স হইলো। সেন্টেন্সটাকে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা এই 4 রকম স্ট্রাকচারে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকতে পারে। তো এই স্ট্রাকচার গুলো মিলিয়ে আমরা হচ্ছে বুঝবো যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা এখন আসো, ইম্পারেটিভ সেন্টেন্সে আরো কিছু জিনিস আমরা দেখি। উল্লেখ্য, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত অর্ডার, রিকোয়েস্ট ও ডিমান্ড, অ্যাডভাইস, ফরবিড হয়ে থাকে। অর্ডার মানে হচ্ছে কি আদেশ, তারপরে রিকোয়েস্ট ও ডিমান্ড মানে হচ্ছে কি অনুরোধ,
অ্যাডভাইস মানে হচ্ছে কি উপদেশ, ফরবিড মানে হচ্ছে কি নিষেধ। তাহলে আমরা চারটা জিনিস এখানে পাইলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে চারটা জিনিস আসবে। সেটা হচ্ছে আদেশ আসবে, অনুরোধ আসবে, উপদেশ আসবে, নিষেধ আসবে। যেমন এখানে উদাহরণগুলো খেয়াল করো। প্রথম উদাহরণটা কি দেওয়া আছে? স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। এটা একটা অর্ডার না, এটা একটা আদেশ। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরটা দেখো, প্লিজ অ্যাটেন্ড আওয়ার প্রোগ্রাম, দয়া করে আমাদের অনুষ্ঠানে যোগ দিন। এখানে অবশ্যই এখানে কি প্রকাশ পাইছে? রিকোয়েস্ট প্রকাশ পাইছে। তাহলে আমরা এটাকেও বলতে পারি কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরটা দেখো, 3 নম্বরটা কি বলছে? ইট মোর কারি, ইট লেস রাইস, তরকারি বেশি খান, ভাত কম খান। এটা হচ্ছে কি অ্যাডভাইস দিচ্ছি আমি, তাহলে এটা কি উপদেশ দিলাম, সেজন্য এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর দেখো, ডু নট সে দ্য সেম থিং ওভার এন্ড ওভার এগেইন, একই কথা বারবার বলবেন না। এটা আমি কি করছি? নিষেধ করছি। তার মানে এটা এটা যাবে কোথায়? ফরবিডে যাবে। তাহলে এটাও হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কয় ধরনের হয়ে থাকে? 4 ধরনের। অর্ডার, তারপর হচ্ছে অ্যাডভাইস, তারপর হচ্ছে কি রিকোয়েস্ট, আর একটা হচ্ছে কি ফরবিড। এখন দেখো অজানা কথা। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট ইউ সর্বদাই উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট ইউ থাকে, ইউ সবসময় কি থাকে? উজ্জ্ব থাকে। উজ্জ্ব থাকে মানে কি ইউটা এখানে থাকবে না। মানে যেমন ধরো স্টপ রাইটিং, যে লেখা বন্ধ করো, এখানে নিশ্চয়ই তোমাকে বলতেছে যে তুমি লেখাটি বন্ধ করো। এখানে কিন্তু ইউটা এখানে কি আছে? এখানে ইউটা লিখে নাই, তার মানে ইউটা এখানে উজ্জ্ব আছে। শুরুতে সাধারণত অ্যাকশন ওয়ার্ড বা মেইন ভার্ব বসে। ইম্পারেটিভ সেন্টেন্স চিনার সবচেয়ে বড় সাইন হচ্ছে শুরুতেই তোমার একটা অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড বলতে কি বোঝায়? মেইন ভার্ব থাকবে। মেইন ভার্ব বলতে কি বোঝায়? যে কোনো একটা সরাসরি কোনো একটা কাজের কথা এখানে উল্লেখ থাকবে, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর বলছে দেখো অনেক সময়, 2 নাম্বারটা দেখো, অজানা কথার 2 নাম্বার পয়েন্টটা দেখো। অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পার্সন ইউ না হয়ে থার্ড পার্সনও হতে পারে। আমরা জানি পার্সন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি কি? আই, উই, এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি যা যেমন উদাহরণটা বলছে যে ডেলিভার দিস প্রোডাক্ট নিলয়। এখানে নিলয়কে সাবজেক্ট ধরা হয়েছে। যে প্রথম এখানে কি করছে? আমরা পড়ছি কি যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরু হবে অ্যাকশন ওয়ার্ড দিয়ে। অ্যাকশন ওয়ার্ড বলতে কি শুরুতেই একটা ভার্ব থাকবে, মূল ভার্ব বা মেইন ভার্ব থাকবে। তাহলে এখানে ডেলিভার হচ্ছে কি এখানে মূল ভার্ব বা মেইন ভার্ব। সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? ভার্ব দিয়ে। তাহলে ডেলিভার দিস প্রোডাক্ট নিলয়, নামটা হচ্ছে কি সবার লাস্টে দিছে। তাহলে নিলয় এখানে কোন পার্সন? থার্ড পার্সন। সরি, আচ্ছা, নীলা হচ্ছে এখানে কোন পার্সন? থার্ড পার্সন ধরা হয়েছে। তো এখানে আমরা বলতে পারি তাহলে কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পার্সন হতে পারে, আবার থার্ড পার্সনও বসতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে সেন্টেন্সের শুরুটা যেন মেইন ওয়ার্ড বা অ্যাকশন অ্যাকশন ওয়ার্ড দিয়ে বা অ্যাকশন ওয়ার্ড বা মেইন ভার্ব দিয়ে যেন এটা শুরু হয়। আচ্ছা, এখন বলো, আমরা মোটামুটি 3 প্রকারের সেন্টেন্স তো পড়লাম। এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে? বুঝছো? আমরা তাহলে আজকে কি কি পড়লাম? ফার্স্ট হচ্ছে সাবজেক্ট চিনলাম, তারপর হচ্ছে অবজেক্ট চিনলাম, তারপর হচ্ছে সেন্টেন্স কাকে বলে পড়লাম। আর আমরা 3 প্রকারের সেন্টেন্স পড়লাম: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এখন এই 3 প্রকারের মধ্যে বুঝো নাই এমন কেউ কি আছো? সবাই বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে সরি। তোমরা গত ক্লাসে হচ্ছে কে যেন লিখছিলা যে ইন্টারোগেটিভটা হচ্ছে আরেকবার বলার জন্য। তো এটা একটু দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য। এখানে দুইটা স্ট্রাকচারে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে লেখা যায়। ফার্স্টে মানে সাধারণত আমরা যেগুলা ক্যাজুয়ালি ইউজ করি এরকম হচ্ছে দুইটা স্ট্রাকচার আছে, যেটা আমরা বেশিরভাগ হচ্ছে ব্যবহার করে থাকি। মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে 4 প্রকার।
একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন, একটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেন আর এমবেডেড কোয়েশ্চেন হচ্ছে আমাদের খুব কম ব্যবহৃত হয়। সাধারণত আমাদের বেশি ব্যবহৃত হয় হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর ডাব্লিউএস কোয়েশ্চেন। তো আমরা ফার্স্টে ওই দুইটা স্ট্রাকচার দেখি। একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। তো এখানে দেখো, আচ্ছা, ফার্স্ট স্ট্রাকচারটা খেয়াল করো। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, একদম প্রথম স্ট্রাকচারটা। আর দ্বিতীয় স্ট্রাকচারটা কি ছিল? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তাহলে আমাদের যেটা হবে যে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলা? হোয়াট, তারপর হচ্ছে হোয়াই, হোয়েন, হোম, হোজ। মানে ডাব্লিউএইচ দিয়ে যে ওয়ার্ড গুলা শুরু হয়, যে হচ্ছে কোয়েশ্চেন গুলা শুরু হয়, সেটা হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। তো আমাদেরকে প্রথমে বসাইতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর আমাদেরকে বসাতে হবে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে বসাতে হবে সাবজেক্ট, তারপরে আসবে আমাদের মেইন ভার্ব। আচ্ছা, এটা হচ্ছে এক প্রকার স্ট্রাকচার। আর সেকেন্ডটা হচ্ছে কি, অক্সিলারি ভার্ব আসবে, তারপর হচ্ছে সাবজেক্ট আসবে, তারপর হচ্ছে মেইন ভার্ব আসবে। এখন উদাহরণটা খেয়াল করে দেখো, প্রথম উদাহরণটা কি দেওয়া আছে? হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করেছিল। স্ট্রাকচার ওয়ান, এটা দেখো। হোয়াট, হোয়াট হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে প্রথম স্ট্রাকচারের সাথে হচ্ছে এটা মিলে, এটা মিলাও। প্রথমটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড, এটা হচ্ছে কি হোয়াট। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে, ডিড হচ্ছে কি এখানে অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে একটা সাবজেক্ট আসবে, দে হচ্ছে কি এখানে একটা সাবজেক্ট। তারপর হচ্ছে মেইন ভার্ব আসবে, থিঙ্ক হচ্ছে কি এখানে একটা মেইন ভার্ব। তাহলে দেখো তো এই সেন্টেন্সটার সাথে প্রথম স্ট্রাকচারটা মিলতেছে না? তাহলে এটা হচ্ছে এক রকমের হচ্ছে, মানে এটাকে বলা হয় হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। তারপরটা আসি, তারপরটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনটা কি? এখানে হচ্ছে ম্যাম আরেকবার ডাব্লিউএইচ বললে কোনো ভালো ওয়ার্ড হয়। থাকবে না। আচ্ছা, আরেকবার বলবো, আচ্ছা ঠিক আছে। দেখো, প্রথম স্ট্রাকচারটা কি ছিল? এই যে এই স্ট্রাকচারটা কি ছিল? ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা কি থাকবে? মেইন ভার্ব থাকবে। তো এখানে আমরা এই স্ট্রাকচারের সাথে মিল রেখে এই উদাহরণটা হচ্ছে আমরা করছি, ঠিক আছে? তো এই উদাহরণটার দিকে খেয়াল করো, এই যে মানে স্ট্রাকচার অনুযায়ী সবকিছু বসছে কিনা দেখো। প্রথমে বলছে যে স্ট্রাকচারে দেখো, এখানে দেখো প্রথমে বলছে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাইতে হবে। তাহলে হোয়াট হচ্ছে কি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। আমরা জানি কি ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা কি কি? হোয়াট, তারপর হচ্ছে হাউ, হোয়াই, হোয়ার, হোয়েন, হোম। মানে ডাব্লিউ আর এইচ দিয়ে যে ওয়ার্ড গুলো শুরু হয় সেটার নামই হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে আমাদেরকে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাইতে হবে, তারপরে আমাদেরকে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তো এখানে ডিড বসাইছে, তাহলে হচ্ছে আমরা জানি কি যে প্রাইমারি অক্সিলারি তিন প্রকার। তিন প্রকারের মধ্যে কি কি আছে? টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। তো টু ডু ভার্বের মধ্যে আছে কি ডু, ডিড, ডান। এগুলো হচ্ছে কি টু ডু ভার্ব, মানে প্রাইমারি অক্সিলারি এগুলা। তাহলে ডিড হচ্ছে কি এখানে একটা অক্সিলারি ভার্ব। তাহলে এই যে ডিড হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এই যে স্ট্রাকচারের সাথে দেখো মিলে যাচ্ছে সেন্টেন্সটা। তাহলে এই যে সেন্টেন্সটা এই পুরোটা স্ট্রাকচারের সাথে মিলতেছে, মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা গঠিত সেন্টেন্স, ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলা হয় এটাকে। তারপরে দেখো, অক্সিলারি ভার্ব বসানোর পরে এখানে একটা সাবজেক্ট আসবে। তাহলে এই যে দেখো এখানে আসছে না, দে আসছে, ডিড এর পরে কি আসছে? দে আসছে, সাবজেক্ট আসছে। তারপরে সাবজেক্টের পরে একটা মেইন ভার্ব আনতে হবে। থিঙ্ক হচ্ছে কি এখানে একটা মেইন ভার্ব। তাহলে দেখো এই স্ট্রাকচারের সাথে এই সেন্টেন্সটা সবটা মিলতেছে না? তাহলে আমরা বলতে পারি কি এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। তাহলে আমরা বলতে পারি যে এই যে সেন্টেন্সটা, এটার নাম হচ্ছে কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আমরা হচ্ছে কি বলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স চার প্রকার, চার প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে এটা। এখন কি বুঝছো এটা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে পরেরটাতে আসি আমরা। পরেরটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন।
এটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন, যেখানে কোনো কোনো ওয়ার্ড থাকবে না। তাহলে এটার স্ট্রাকচারটা কি দেখো, প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে একটা সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্টের পরে একটা মেইন ভার্ব বসবে। তাহলে এখানে খেয়াল করো, এই যে দ্বিতীয় উদাহরণটা, এই যে দেখো এখানে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে বলছে, তাহলে ইয়েস নো কোয়েশ্চেনে অক্সিলারি ভার্ব হ্যাভ বসছে। আমরা জানি কি যে টু হ্যাভ ভার্বের মধ্যে কি কি আসছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হচ্ছে কি টু হ্যাভ ভার্ব। তাহলে এখানে বসছে অক্সিলারি ভার্ব বসছে, তারপরে বলছে যে এখানে একটা সাবজেক্ট বসবে, তাহলে ইউ একটা সাবজেক্ট, এখানে সাবজেক্টও বসছে, তারপরে বলছে মেইন ভার্ব বসবে, এখানে বট হচ্ছে কি মেইন ভার্ব বসছে, আর বাকিটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে দেখো এই স্ট্রাকচারটাও এখানে কি হয়েছে, সবটা দিয়ে কি হয়েছে এখানে ফুলফিল হয়েছে না? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, যে সেকেন্ড যে এক্সাম্পলটা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে কি একটা ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে প্রথমটা ম্যাম এটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। হ্যাঁ বলো। আরেকবার একটু বুঝিয়ে দেন এটা। আচ্ছা, আমরা বলছি কি যে একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা আমরা বুঝাইলাম, তারপরটা হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনে বলছিলাম কি আমরা যে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপর একটা সাবজেক্ট বসবে, তারপর একটা মেইন ভার্ব বসবে। তাহলে এই যে উদাহরণটা খেয়াল করো, এখানে প্রথমে একটা অক্সিলারি ভার্ব বসছে, তারপর একটা সাবজেক্ট বসছে, তারপর একটা মূল ভার্ব বসছে। তাহলে এরকম স্ট্রাকচারে কোনো সেন্টেন্স যদি দেখো, তাহলে আমরা বলতে পারবো না এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভের মধ্যে এটা কোন টাইপের সেন্টেন্স, ইয়েস নো কোয়েশ্চেন। ঠিক আছে, এটা এটা হচ্ছে কি কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। এবার বুঝছো? আচ্ছা, জি ম্যাম। এখন দেখো এই দুই ম্যাম প্রকারের আমার আমাদের। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এখানে যে ভার্বটা বসবে এটা কি টেন্স অনুযায়ী বসবে নাকি? এটা না, বুঝতেছি না এখানে আমি। এই উদাহরণটা হচ্ছে আমি বলি, এখানে জাস্ট একটা নমুনা একটা কোশ্চেন তোমাকে দেওয়া হয়েছে স্ট্রাকচারটা বোঝার জন্য। তোমার যে কোনো কোশ্চেন থাকতে পারে, তো ওটার সাথে তুমি স্ট্রাকচারটা মিলাবা। যেমন টেন্স, আমরা টেন্স পড়ছি না, টেন্সের মধ্যে কি হয়েছে আমরা যেরকম পড়ছি না, যেমন আই ইট রাইস। তো আই ইট রাইস দেখে আমরা বুঝছি কি যেটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা স্ট্রাকচার দেখে বুঝছি কিভাবে, যে ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, সেজন্য এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেম ভাবে এটা হচ্ছে এরকম যে এইটা দেখে হচ্ছে, মানে এটা যে এরকম যে এই উদাহরণটা থাকবে এটা নেই, তোমাকে বোঝার জন্য এই উদাহরণটা আমি অ্যাপ্লাই করছি। স্ট্রাকচার এটা থাকবে, এই স্ট্রাকচারে বিভিন্ন সেন্টেন্স হতে পারে। তো যে সেন্টেন্সই হোক, তোমার এই স্ট্রাকচারে যদি মিলে যায় তাহলে সেটার নামই হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেন। বুঝছো এবার? জি ম্যাম বুঝছি। আচ্ছা, তারপরে জি আসো। ম্যাম। তাহলে এই দুই প্রকারের সেন্টেন্স আমাদের গেল। এখন আরেক প্রকারের সেন্টেন্স আছে কি আমাদের 3 নাম্বার। প্রথমটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন পড়লাম, ডাব্লিউএস কোশ্চেন পড়লাম, 3 নাম্বার হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা কি? ট্যাগ কোশ্চেনটা হচ্ছে, ট্যাগ অর্থ হচ্ছে জুড়ানো, ঠিক আছে, ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন মানে হচ্ছে তো প্রশ্ন, তাহলে প্রশ্ন জুড়ে দেওয়াকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। এখন এখানে ট্যাগ কোয়েশ্চেনের পুরো একটা চ্যাপ্টারই আছে, এটা আমরা পরে হচ্ছে ডিটেলস করব। এখন আপাতত আমি একটু বলি, এটা হচ্ছে যেমন কোন একটা, তোমার ধরো তুমি একজন বক্তা, যে কোনো একজন বক্তা, তুমি একটা কথা বলছো, তো তোমার কথাটাকে, ধরো তুমি একটা স্টেটমেন্ট দিচ্ছ বা যে কোনো বক্তা একটা উক্তি দিচ্ছে, সেই উক্তিটার হচ্ছে স্বীকৃতি লাভের উদ্দেশ্যে যদি ওই স্টেটমেন্টটা শেষে যদি একটা প্রশ্ন জুড়ে দেয়, তাহলে সেটাই হচ্ছে কি টেক কোয়েশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে দেখাই, তাহলে হচ্ছে একটু ইজিলি বুঝবা। যেমন আমি যদি লিখি যে আহ ইউ লাইক টি, ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো। তারপরে যদি আমি যদি তোমাকে বলি যে এটা লিখে, তারপর আমি তোমাকে বললাম যে ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো, তারপর আমি আবার আবার একটা কোয়েশ্চেন জুড়ে দিলাম, ডোন্ট ইউ। আমি বললাম যে ডোন্ট ইউ, তুমি কি পছন্দ করো না? মানে তোমার কথাটাকে আমি কি করলাম, তোমার কথাটাকে একটা স্বীকৃতি লাভের উদ্দেশ্যে তোমাকে আবার জিজ্ঞাসা করলাম, ওইটার নামই হচ্ছে টেক কোয়েশ্চেন। ঠিক আছে, যেমন ইউ লাইক টি, এটা লেখার পরে আমি এখানে ধরো জুড়াই দিলাম হচ্ছে একটা কোয়েশ্চেন জুড়াই দিলাম, যে ডোন্ট ইউ, যে এভাবে করে লিখলাম যে ডোন্ট ইউ, এই প্রশ্নটা আমি করলাম, এই যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটার নামই হচ্ছে
ট্যাগ কোয়েশ্চেন। এই যে এই অংশটার নামই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, বুঝছো? যেমন তোমাকে আমি বললাম যে ডু ইউ লাইক ডু ইউ লাইক ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলা পছন্দ করো? তারপর আবার আমি জিজ্ঞেস করলাম যে ডোন্ট ইউ, মানে তুমি কি পছন্দ করো না? মানে তোমাকে একটু, তোমার কাছ থেকে একটু আমি কি চাচ্ছি, স্বীকৃতি চাচ্ছি একটা জিনিস বলে। সেই স্টেটমেন্টটা বা সেই বাক্যটার উপরে আমি আবার স্বীকৃতি চাচ্ছি যে তুমি কি এটা পছন্দ। যেমন আমি যদি বলি যে আহ তুমি আজকে স্কুলে যাবে, তুমি কি যাবে না? তুমি আজকে স্কুলে যাবে আমি জানি, তারপরে আমি আবার একটা প্রশ্ন তোমাকে জুড়ে দিলাম যে তুমি কি যাবে না, মানে তোমাকে আরেকটু স্বীকৃতি, যে তুমি বললা যে হ্যাঁ আমি যাব। তো এই স্বীকৃতিটার জন্য আমি কি করলাম, আরেকটা প্রশ্ন জুড়ে দিলাম। তো এই যে প্রশ্নটা, যে অতিরিক্ত একটা প্রশ্ন যে আমি করলাম, স্টেটমেন্টটার উপরে যে আমি একটা অতিরিক্ত প্রশ্ন করলাম, এই প্রশ্নটার নামই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। যে প্রশ্ন একটা জুড়ে দেওয়া, একটা স্টেটমেন্টের উপর একটা প্রশ্ন জুড়ে দেওয়াকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। এটা বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এখন আসো আরেক প্রকারের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আরেক প্রকার হচ্ছে কি, লাস্টটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটু ডিটেলসে বুঝতে হবে। এমবেডেড কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট অন্য কোয়েশ্চেন গুলার চেয়ে। আচ্ছা আমি বলি এখন, আমি একটু হোয়াইট বোর্ডটা ওপেন করি, যদি সাউন্ড না শোনো তাহলে হচ্ছে আমাকে মেসেজ করো। হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা, এখানে দেখো এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে ডিফারেন্টটা অন্য নর্মাল যে কোয়েশ্চেন গুলা সেগুলোর সাথে এটার ডিফারেন্টটা হচ্ছে, এক নাম্বার ডিফারেন্টটা হচ্ছে এখানে হচ্ছে আহ এটা হচ্ছে বাক্যের মাঝে বসবে, বাক্যের মাঝে বসবে, ঠিক আছে? যেমন আমি বলি, একটা উদাহরণ দিয়ে দেখাই আমি। কে জানে আঁকা কি করতেছে, এই স্ক্রিনে টাচ করো না। আচ্ছা, এখানে দেখো ডু ইউ নো হোয়ার হি লিভস। এখানে খেয়াল করে দেখো যে এই যে ডাব্লিউএস কোশ্চেনটা নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে এটা কি হয়, সেন্টেন্সের শুরুতে বসে না? বাট এই যে এই জিনিসটা আমাদের এই কোশ্চেনটাতে হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসছে। ডু ইউ নো, তারপরে আসছে কি হোয়ার হি লিভস, তার মানে এই জিনিসটা হচ্ছে সেন্টেন্সের মাঝে বসছে। তাহলে এটা হচ্ছে কি এমবেডেড কোশ্চেনের একটা সাইন। ঠিক আছে, এমবেডেড কোশ্চেনে নর্মালি ডাব্লিউএইচ কোশ্চেনটা হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসে। তারপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা নর্মালি কি জানি যে আহ, একটা সাধারণ একটা নর্মাল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন হতে পারে। নর্মাল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, ধরো আমি লিখলাম যে ডু ইউ নো, এই সেন্টেন্সটাকে আমি নর্মাল সাধারণ ইন্টারোগেটিভ যদি লিখি তাহলে কি হবে, ডু ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। এটা হবে হচ্ছে আমাদের সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে দেখো, এখানে কিন্তু এই যে অক্সিলারি ভার্ব হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। প্রথমে অক্সিলারি ভার্ব বসে, তারপরে যে আমাদের কি বসে, সাবজেক্ট বসে। কিন্তু এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউএইচ, এই যে এখানে দেখো ডাব্লিউএইচ কোশ্চেন, এটা হচ্ছে সাধারণ অক্সিলারি, এটা হচ্ছে সাধারণ একটা মানে কোশ্চেন, সাধারণ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে কি হয়, প্রথমে ডাব্লিউএস কোশ্চেন বসে, এরপরে একটা অক্সিলারি ভার্ব বসে, এরপরে আমাদের সাবজেক্ট বসে, তারপরে কি বসে, ভার্ব বসে। কিন্তু এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে কি বসে, ডাব্লিউএইচ কোশ্চেন বসে, তারপরে আমাদের কি বসার কথা, এই যে ডাজ বসছে, তার মানে এখানে একটা কি বসার কথা, অক্সিলারি একটা ভার্ব বসার কথা। কিন্তু এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে এখানে কোনো অক্সিলারি ভার্ব বসে না, এখানে হচ্ছে কি বসে, ডাব্লিউএইচ কোশ্চেনের পরে সরাসরি এখানে একটা সাবজেক্ট বসে, তারপরে যে হচ্ছে কি বসে, ভার্ব বসে। মানে মোট কথা হচ্ছে যে আমি যদি ওভারঅল বলি যে নর্মাল নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সে
যখন ডাব্লিউএস কোশ্চেন বসানো হয় সেটার পরে একটা অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্বটার পরে একটা সাবজেক্ট বসে। কিন্তু এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএইচ যে ওয়ার্ডটা আছে সেটার পরে কোনো অক্সিলারি ভার্ব বসে না। অক্সিলারি ভার্ব না বসে সেখানে হচ্ছে আগে সাবজেক্ট বসে, তারপরে যে কি বসে, ভার্ব বসে। এখানে সাধারণটার ক্ষেত্রে খেয়াল করো, আগে অক্সিলারি ভার্ব বসছে, তারপরে কি বসছে, সাবজেক্ট বসছে। আর এখানে হচ্ছে উল্টা, আগে হচ্ছে সাবজেক্ট বসবে, আর এখানে তার আগে কোনো অক্সিলারি ভার্ব বসবে না, আগে সাবজেক্ট বসবে, তারপরে যে কি বসবে, মেইন ভার্ব বসবে। এটা বুঝছো? আর আরেকটা জিনিস হচ্ছে, এমবেডেড কোশ্চেনে কখনো কখনো এই যে প্রশ্নবোধক চিহ্নটা কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। যদি এই যে এখানে খেয়াল করো, এটা একটা আই নো, ম্যাম আপনি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে সরি এই ডাব্লিউএইচ কোশ্চেনটা যে বুঝাইলেন এইমাত্র, এটা আমি ঠিকঠাক মতো বুঝি নাই। বুঝো নাই? কোন জায়গাটা বুঝো নাই? ম্যাম আপনি যে বললেন ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুধু কোশ্চেন হবে, ওখানে কি কোনো অক্সিলারি ভার্ব বসবে? মানে কোশ্চেন করার সময় ডাব্লিউএইচ কোশ্চেনের বদলে ওই কোশ্চেন মানে ম্যাম ওই কোশ্চেনটা ঠিকঠাক মতো বলতে পারতেছি না। মানে আপনি যে বললেন শুধু ডাব্লিউএইচ কোশ্চেন বসবে, ওইটার বদলে কি হ্যাঁ, ওখানে কোনো অক্সিলারি ভার্ব বসতে পারে কোশ্চেন করার জন্য? না আমি বলি, এখন আমরা কি পড়তেছি, এমবেডেড কোশ্চেন পড়তেছি। হ্যাঁ, আমরা নরমালি নরমালি যখন আমরা কিন্তু চার প্রকারের কোশ্চেন পড়ছি, চার প্রকারের ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ছি। একটা হচ্ছে কি ছিল, প্রথমটা হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন ছিল, এটা তো আমরা বুঝছি। ওইটা হচ্ছে কি দিয়ে শুরু হবে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে। তারপরে আমরা পড়ছি যে হচ্ছে, যেমন আমি যদি তোমাকে বলি যে আর ইউ ওকে, তাহলে এটা কি, আর হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব, তাহলে এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। তারপর আমি যদি তোমাকে বলি যে হচ্ছে হাউ আর ইউ, তাহলে এটা এই যে হাউটা হচ্ছে কি, এখানে হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে দুই প্রকারের হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আরেক প্রকারের আছে সেটা হচ্ছে কি বলছি যে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা হচ্ছে কি, যে আমরা একটা প্রশ্ন জুড়ে দিব, একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টের সাথে আমরা একটা প্রশ্ন জুড়ে দিব। যেমন আমি যেমন বলি যে তুমি আজকে আমি আজকে স্কুলে যাব, তারপর আমি কি যাব না, এরকম একটা কোশ্চেন জুড়ে দিলাম, সেটা হচ্ছে কি, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। তারপরে 4 নাম্বার যেটা আমরা বলছি যে এমবেডেড কোশ্চেন, এখন যেটা আমি দেখাচ্ছি, সেক্ষেত্রে কি বলছি যে আমি যে এমবেডেড কোশ্চেনটা অন্যান্য কোশ্চেন গুলা থেকে একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কোন জায়গায়, যেমন এমবেডেড কোশ্চেনে হচ্ছে ডাব্লিউএইচ যে ওয়ার্ড গুলা, এটা কে লিখে, এগুলা লিখো না, ডাব্লিউএইচ যে ওয়ার্ড গুলা, সেটা হচ্ছে কি বসে, সেন্টেন্সের মাঝে বসে। ঠিক আছে, সেন্টেন্সের মাঝে বসে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা। তারপরে বলছিলাম যে এখানে হচ্ছে কি কখনো প্রশ্নবোধক চিহ্ন হতে পারে, কখনো প্রশ্নবোধক চিহ্ন এখানে হবে না। আরেকটা বলছিলাম যে এখানে আরেকটা সাইন বলছিলাম যে নর্মালি সাধারণত সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা হচ্ছে সাবজেক্টের আগে বসে, কিন্তু এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট আগে বসবে, মানে ডাব্লিউএস কোশ্চেনের পরপরই হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে না, সেখানে হচ্ছে কি বসবে, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে। সাধারণত সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে, তারপরে যে সাবজেক্ট বসে, মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আগে সাবজেক্ট বসে, মানে ডাব্লিউএস কোশ্চেনের পরপরই সাবজেক্ট বসে, তারপরে যে হচ্ছে ভার্ব বসে। বুঝছো এবার? ম্যাম এটার প্রথমে কি ডাব্লিউএইচ কোনো কোশ্চেন বসবে, মানে হোয়াট বা হু এই টাইপের কোনো কিছু বসবে? না, এখানে দেখো এই যে উদাহরণটা খেয়াল করো, এই যে এখানে যে লিখছি আমি বোর্ডে, এই উদাহরণটা খেয়াল করো, আই নো হোয়ার হি লিভস, এখানে যে হোয়ার, হোয়ার হচ্ছে কি একটা ডাব্লিউএস কোশ্চেন না, তাহলে এই যে হোয়ার এর আগে কিন্তু একটা সেন্টেন্স অলরেডি লিখে ফেলছে, আই নো। তো নর্মালি আমরা যদি ধরো যে কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরি, তাহলে হচ্ছে এখানে কি করব, এখানে হচ্ছে আমরা এই যে ধরো আমি যদি নর্মাল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরি, এখান থেকে আমি সেন্টেন্সটাকে ধরলাম, তাই না, এখান থেকে এতটুকু আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরলাম। কিন্তু এটা হচ্ছে একটা সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হইতো সেই ক্ষেত্রে। কিন্তু এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে এই যে হয়ার, মানে ডাব্লিউএস কোশ্চেনটা দিয়ে এটা শুরু হবে না, বা অক্সিলারি ভার্ব দিয়ে এটা শুরু হবে না, এটার আগে হচ্ছে আরেকটা সেন্টেন্স থাকবে, একটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো একটা সেন্টেন্স থাকবে। এটা হচ্ছে এক টাইপের এমবেডেড কোশ্চেন।
যে সাধারণ একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো একটা সেন্টেন্স থাকবে, তারপরে যে ডাব্লিউএস কোশ্চেন হবে, তারপরে যে কি হবে, সাবজেক্ট হবে, তারপরে কি হবে, ভার্ব হবে। এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন, এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন হবে না। এটা হচ্ছে এক ধরনের এমবেডেড কোশ্চেন। আরেক ধরনের এমবেডেড কোশ্চেন আছে, সেটা হচ্ছে এখানে যদি আমি বলি যে হচ্ছে ডু ইউ, এখানে যদি ডু একটা অক্সিলারি ভার্ব লিখে দেই, যে ডু, ডু লেখার সাথে সাথে এদিকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটাই বলছি যে যদি এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে যদি সবার আগে যদি অক্সিলারি ভার্ব বসানো হয়, সেই ক্ষেত্রে এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর যদি অক্সিলারি ভার্বটা যদি এখানে না বসাই, তাহলে এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন বসবে না। এবার বলো বুঝছো কিনা। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপর যদি কোনো সমস্যা থাকে তোমরা হচ্ছে গ্রুপে লিখো, আমি পরের ক্লাসে আবার এটা নিয়ে আবার ডিসকাস করব। ম্যাম দেখা যাচ্ছে। তাহলে আমরা 3 প্রকার সেন্টেন্স আমরা কমপ্লিট করলাম। একটা হচ্ছে অ্যাসার্টিভ কমপ্লিট করলাম, ইম্পারেটিভ কমপ্লিট করলাম, আর একটা হচ্ছে কি ইন্টারোগেটিভ কমপ্লিট করলাম। এখন আসো আমরা হচ্ছে পড়বো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। ম্যাম একটা দেখো অবজেক্টিভ সেন্টেন্সটা কি? অবজেক্টিভ সেন্টেন্সটা হচ্ছে শুভকামনামূলক বাক্য। শুভকামনামূলক বাক্য বলতে কি, আমরা যদি কোনো একটা কিছু ভালো কিছু একটা উইশ করি বা ভালো কোনো একটা, মানে আমি যদি সহজ ভাষায় বলি তাহলে সেটা হচ্ছে কি, কোনো কাউকে একটা তুমি একটা কোনো ওয়েল একটা উইশ করলা বা হচ্ছে একটা হচ্ছে তুমি কি করলা, দোয়া করলা কারোর জন্য, সেটাই হচ্ছে কি অবজেক্টিভ সেন্টেন্স। এখন একটা জিনিস হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সটাকে, মানে অবজেক্টিভ সেন্টেন্সটা কাইন্ড অফ অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। অবজেক্টিভ সেন্টেন্সের কিছু ক্ষেত্রে অবজেক্টিভ কে অ্যাসার্টিভও ধরা হয়। দেখবা যে অনেক গুগলে হচ্ছে সার্চ করে দেখবা, কিছু কিছু ইয়াতে দেখবা হচ্ছে সেন্টেন্সকে 4 প্রকার দেখানো হয়, কারণ অবজেক্টিভ কে সাধারণত অ্যাসার্টিভ হিসেবেও ধরা হয়। ঠিক আছে, কিন্তু এখানে যখন দেখো অবজেক্টিভ সেন্টেন্স যখন স্পেসিফিকলি যখন এভাবে থাকবে স্ট্রাকচারটা, যে প্রথমে হচ্ছে মে থাকবে, তারপর হচ্ছে বা উইশ থাকবে বা লং থাকবে, এগুলো থাকবে, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, তখন সেটাকে আমরা বলবো অবজেক্টিভ সেন্টেন্স। এটা একদম খুবই সিম্পল, যে ফার্স্টে কি থাকবে, মে থাকবে। যেমন উদাহরণগুলো খেয়াল করো, প্রথম উদাহরণটা কি আছে, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। এখন মে, তারপর হচ্ছে কি আছে, এখন মে বাদ দিলে দেখো তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কিনা। এখন ধরো এটা ধরো নাই, তাহলে এই যে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও, তো এটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটার আগে যখন আমি মে বসাবো, বা যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যখন আমি উইশ বসাবো বা আমি কি বসাবো, লং বসাবো, এগুলো যখন বসাবো তখন সেটা হয়ে যাবে অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তারপর উইশ ইউ এ ভেরি সাকসেসফুল লাইফ, উইশ ইউ এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, লং লিভ দ্য কিং, মানে এরকম যত রকমের দোয়া টাইপের যা আছে সবগুলাই হচ্ছে আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। তারপরে আসো লাস্ট ওয়ান, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বাক্য। এখন এখানে খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস হচ্ছে আমাদের একটু গোলায় যায়, সেটা হচ্ছে আমরা ইন্টারজেকশন, পার্টস অফ স্পিচ পড়ছি না, পার্টস অফ স্পিচে ইন্টারজেকশন আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে হচ্ছে আমরা গোলায় ফেলি, যে কোনটা ইন্টারজেকশন আর কোনটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন এরকম হয় যে একটা ওয়ার্ড যখন প্রকাশ করা হয় তখন সেটা হচ্ছে ইন্টারজেকশন। যেমন আমি যদি বলি যে শুধুমাত্র যদি এরকম লিখি যে আহ শুধু যদি লিখি যে এলাচ, হাই, এটা যদি এভাবে লিখি, বা হচ্ছে যদি লিখি যে ইয়ে, এরকম যদি লিখি, তাহলে এটার নাম হচ্ছে, এই যে ওয়ার্ড গুলা শুধুমাত্র এতটুকুর নাম হচ্ছে ইন্টারজেকশন। আর আমি যদি এখানে যদি এটার সাথে যদি আরো ডট 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 আর একটা পুরো একটা সেন্টেন্স জুড়াই দেই, তাহলে পুরাটার নাম হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা এখন দেখো, স্ট্রাকচার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের 3 ভাগে, 3টা স্ট্রাকচারে লিখতে পারি আমরা। একটা হচ্ছে ফার্স্টটা দেখো, ফার্স্টে কি বলছে যে হুররে, এলাচ, তারপর হচ্ছে ফাই, তারপর হচ্ছে হুশ, তারপর হচ্ছে কি, মানে এ ধরনের বিভিন্ন সাউন্ড আমরা ইন্টারজেকশনে পড়ছি না। তারপর হচ্ছে ইয়াক, তারপর হচ্ছে এরকম আউচ, এরকম বিভিন্ন সাউন্ড গুলাকে আমরা কি বলি, ইন্টারজেকশন বলি। পার্টস অফ স্পিচে আমরা পড়ছিলাম। তো এখানে হচ্ছে এরকম যা যা সাউন্ড আছে ওইগুলা বসবে, তারপরে যে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে একটা ভার্ব বসবে, ভার্বের পরে একটা অবজেক্ট বসবে। এটা হচ্ছে কি এক প্রকারের স্ট্রাকচার।
তারপরটা দেখো, তারপরে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে হোয়াট বসবে, হোয়াট এর পরে এ বা এন বসবে, তারপরে হচ্ছে বাকি একটা যে কোনো একটা সেন্টেন্স মিলানো হবে। তারপর হচ্ছে হাউ, হাউ দিয়ে কিভাবে লিখবে? হাউ এর পর একটা অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থান, পরিমাপ, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে হাউ এর পরে একটা অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের পরে তারপরে বাকি অংশ থাকবে। এটা হচ্ছে এক প্রকারের স্ট্রাকচার। আর ব্যতিক্রম দুইটা, সাধারণত এই তিনটা স্ট্রাকচার হচ্ছে সাধারণত বেশি ব্যবহৃত হয়। আর তারপরে দুইটা দেখবা যে মাঝে মাঝে দেখবা যে অনেক কিছু স্ট্রাকচারের সাথে মিলে না। সাধারণ স্ট্রাকচার আমরা যেগুলো পড়ি সেগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে আমরা প্র্যাকটিস করতে যেয়ে দেখবো যে কি ব্যাপার, এটা এরকম কেন হইলো, এটা কিভাবে এক্সক্লেমেটরি হয়। এটা হচ্ছে একটু ডিফারেন্ট, কিছু ব্যতিক্রম থাকে না গ্রামারে, এটা হচ্ছে এরকম ব্যতিক্রম দুইটা স্ট্রাকচার আছে, এগুলো এমনি জেনে রাখা আর কি। প্র্যাকটিস করবা মূলত এই তিনটা। আর এই দুইটা এইভাবে জেনে রাখবা যে কখনো যদি এরকম হয় যে এটা কেন হইলো বুঝতেছো না, তখন এই ব্যতিক্রম দুইটা স্ট্রাকচারের সাথে মিলাই নিলে হচ্ছে এটা মিলে যাবে। ব্যতিক্রম দুইটা কি ছিল? ফার্স্ট হচ্ছে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব, তারপরে সো, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরটা কি ছিল? দুই নাম্বারটা সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে সাচ হবে, সাচের পরে এ বা এন হবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর একটা নাউন বসবে। এখন এখানে অজানা কথা কি বলছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহৃত হোয়াট বা হাউ কে অ্যাডভার্ব বা প্রি ডিটারমাইনার বলা হয়। ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহৃত হোয়াট বা হাউ কে হচ্ছে অ্যাডভার্ব বলা হয় বা প্রি ডিটারমাইনার বলা হয়। হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হলে সাধারণত কোনো আর্টিকেল না বসে সরাসরি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। হাউ দিয়ে যদি কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হয় তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না, আর্টিকেল না বসে হাউ এর পরেই সেখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এখন এখানে উদাহরণগুলো দিলে একটু ক্লিয়ার হবা। উদাহরণগুলো দেখো, ফার্স্টটা কি বলছে যে হুররে, আই হ্যাভ গট মাই লস্ট ফোন, কি মজা, আমি আমার হারানো ফোন পেয়েছি। এখন এখানে দেখো, আমরা বলছিলাম যে প্রথমটাতে ধরো যে কোনো একটা সাউন্ড, যে কোনো একটা ইন্টারজেকশন বসবে। এখানে একটা ইন্টারজেকশন বসছে, সেটা হচ্ছে কি হুররে। এখানে অ্যালাইস বসতে পারে, হাই বসতে পারে, তারপর এখানে হচ্ছে কি বসতে পারে, ইয়ে বসতে পারে, চেয়ার্স বসতে পারে, তারপর হচ্ছে ধরো এরকম একটু আরো আগে অনেক। থেকে বলেন তো। আচ্ছা, একটু আগে থেকে বলবো। একটু আগে থেকে জি। হচ্ছে যে আমরা বলছিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাধারণত তিনটা স্ট্রাকচার হচ্ছে বেশি ইউজ হয়ে থাকে, আর দুইটা ব্যতিক্রম হচ্ছে স্ট্রাকচার আছে। আমরা আগের স্লাইডে এটা দেখছি, তাই না? তো এখন দেখো ফার্স্ট স্ট্রাকচারটা কি ছিল, যে যে কোনো একটা ইন্টারজেকশন বসবে এখানে। ইন্টারজেকশন গুলা কি কি? আমরা জানি যে বিভিন্ন রকমের সাউন্ড গুলা, যে হঠাৎ করে বিস্ময়ের সাথে যে সাউন্ড গুলা হয়, যেমন ওয়াও, তারপর হচ্ছে হুররে, তারপর হচ্ছে ইয়ে, তারপর হচ্ছে চেয়ার, এগুলা বিভিন্ন ধরনের যে মানে হঠাৎ করে যে সাউন্ড গুলা হয় সেগুলোকে বলা হয় কি ইন্টারজেকশন। তো এরকম একটা ইন্টারজেকশন বসবে, তারপর একটা কি বসবে? সাবজেক্ট বসবে, তারপর একটা ভার্ব বসবে, তারপরে ভার্বের পরে কি বসবে? অবজেক্ট বসবে। তাহলে দেখো এই যে স্ট্রাকচারটা, যেটা মিলছে এটা হচ্ছে এটার সাথে মিলে গেছে, তার মানে এই স্ট্রাকচার মিলে গেলে তাহলে আমরা এটাকে কি বলবো? এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এটা একভাবে আমরা করতে পারি। তারপর আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে কি হোয়াট দিয়ে। হোয়াট, তারপরে হোয়াট এর পরে এ বা এন বসবে, তারপর করা যায়, তারপর হচ্ছে কি হোয়াট দিয়ে করা যায় হোয়াট, তারপর হচ্ছে এ বা এন, তারপর হচ্ছে কি যে কোনো একটা সেন্টেন্স জুড়ে, তারপর হচ্ছে এভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখতে পারি। তারপর হচ্ছে কি হাউ দিয়ে করতে পারি, হাউ অড ইট ওয়াজ, এটা হচ্ছে কি এটা কতই না অদ্ভুত ছিল, অড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে হাউ এর পরে আমরা জানি কি সরাসরি একটা অ্যাডজেক্টিভ বসবে। তারপর হচ্ছে কি বাকি অংশ দিয়ে আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। তারপরটা দেখো, আই এম সো ওয়ারিড নাও, আমি এখন খুবই বিষণ্ণ। এখানে দেখো প্রথমে কি বসছে? সাবজেক্ট বসছে। তারপরে ওই যে আমরা বলছিলাম যে ব্যতিক্রম দুইটা হচ্ছে স্ট্রাকচার ছিল, ওই ব্যতিক্রম দুইটার মধ্যে একটা হচ্ছে এটা, যে আই মানে ফার্স্টে সাবজেক্ট বসবে, তারপর যে কোনো একটা ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভার্বের পরে হচ্ছে সো বসবে, সো এর পরে হচ্ছে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। এটা হচ্ছে কি ব্যতিক্রমের মধ্যে একটা। তারপর লাস্ট ওয়ানটা দেখো, দিস ইজ সো অ্যামেজিং, এখানে হচ্ছে ফার্স্টে কি বসবে? সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে ভার্ব বসবে, তারপর সো বসবে, তারপর একটা অ্যাডজেক্টিভ বসবে। এটাও সেম ভাবে আগেরটার মতোই। তারপরে লাস্টটা হচ্ছে দেখো, প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব, তারপরে সাচ বসবে, সাচের পরে হচ্ছে এ বা এন বসবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপর একটা কি বসবে? নাউন বসবে। যেমন হি এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব,
সাচ বসছে, সাচের পরে কি বসছে, এ বা এন যে কোনো একটা কিছু বসবে। এখানে একটা আর্টিকেল হিসেবে বসছে, যে এখানে কাইন্ড আছে, কাইন্ড যেহেতু কে যেহেতু কনসোনেন্ট, তার আগে কি বসছে, এ বসছে। তারপর কাইন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর পার্সন হচ্ছে কি একটা নাউন। তাহলে এই স্ট্রাকচারেও আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখতে পারি। এই পাঁচটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের 5 রকমের স্ট্রাকচার। এখন এখন আসো, এই হচ্ছে আমাদের টোটাল 5 প্রকারের সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসো, এখন তোমাদের জন্য কিছু প্র্যাকটিস আছে। এক্সারসাইজ 1 এ হচ্ছে 3 মিনিট টাইম দিলাম। এখানে কি বলছে, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ, যে বাক্যের ধরনগুলো চিনে লিখবা, যে ব্রেকেট দিয়ে লিখবা যে এটা হচ্ছে কোন বাক্য, অ্যাসার্টিভ নাকি এটা ইন্টারোগেটিভ, নাকি এটা ইম্পারেটিভ, নাকি অবজেক্টিভ, নাকি এক্সক্লেমেটরি। এটা 3 মিনিট টাইম দিলাম, করো। ম্যাম কমপ্লিট হয়েছে। কমপ্লিট? আচ্ছা, তাহলে তো মোটামুটি জি ম্যাম। সবারই হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারে দেখি, অ্যান্সার কি আছে। আসো, এই যে অনুশীলনী 1-এর উত্তরগুলা দেখি। প্রথম সেন্টেন্সটা ছিল কি, শি ইজ গোয়িং টু দা মার্কেট। সে হচ্ছে মার্কেটে যাচ্ছে, এটা সাধারণ একটা বর্ণনামূলক কথা, সেজন্য এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর কি বলছে, মে ইউ সাকসিড ইন লাইফ। তাহলে এটা হচ্ছে আমরা জানি কি মে, মে, তারপর হচ্ছে কি উইশ, তারপর হচ্ছে কি লং, এগুলার পরে যদি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেটাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে সেকেন্ডটা হচ্ছে কি অবজেক্টিভ সেন্টেন্স। হাউ ওয়ান্ডারফুল দ্য পারফরমেন্স ওয়াজ। ঠিক আছে, এখানে হাউ আছে, তারপর কি আছে, ওয়ান্ডারফুল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তারপর এখানে সবচেয়ে বড় সাইন হচ্ছে কি এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, তার মানে এটা কোন সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরটা বলছে যে ক্যান ইউ সলভ দিস ম্যাথ প্রবলেম। এটা তো আমরা বুঝতে পারি যে সবচেয়ে বড় হচ্ছে কি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আর হচ্ছে শুরু হয়েছে কি দিয়ে, একটা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে, সেজন্য এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে প্লিজ ওপেন দা উইন্ডো, এটা হচ্ছে কি বলছে যে দয়া করে জানালাটি খুলে দাও। এখানে একটা রিকোয়েস্ট বুঝাইছে। যদি আমরা জানি যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, যদি এরকম কিছু বুঝায় তাহলে সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু এখানে অনুরোধ বুঝাইছে, সো এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপর আসো অনুশীলনী 2 করো। এখানে হচ্ছে এটা কি করবা, এটা হচ্ছে ট্রু ফলস, মানে এটা কি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে, ওইটা লিখবা। ম্যাম শেষ। শেষ? প্রথমটা ম্যাম কি দিছো? কমপ্লিট। জি প্রথমটা ম্যাম। কি ট্রু না ফলস? প্রথমটা কি ট্রু নাকি ফলস। ফলস? ফলস। ট্রু। ফলস ম্যাম। ফলস। প্রথমটা ট্রু কে বলছে? এটা কিভাবে ট্রু হয়? এখানে কি বলছে, ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। এখানে দেখো তো, এটা তো এই ইন্টারোগেটিভ যে সেন্টেন্স। শেষে যে একটা সাইন আছে প্রশ্নবোধক চিহ্ন, এটা দেখলেই তো আমরা বুঝি কি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে কি লিখছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছে, তার মানে এটা হচ্ছে কি তার মানে এটা ফলস। ফলস। ঠিক আছে, জি ম্যাম। তারপরটা কি কি জি লিখছো, ম্যাম। শাট দ্য ডোর ইমিডিয়েটলি, এটা কি লিখছো, এটা ট্রু না ফলস? ফলস। ট্রু। ট্রু। ফলস। কে বলছে? ট্রু। ট্রু। এটা ট্রু। কেন ট্রু? শাট দ্য ডোর ইমিডিয়েটলি, এক্ষুনি দরজাটি বন্ধ করে দাও। এখন এখানে দেখো, এটা কি অর্ডার দিচ্ছে না? তাহলে আমরা জানি কি আদেশ, জি ম্যাম। উপদেশ, অনুরোধ, নিষেধ, এই 4টা প্রকার হইলে সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমি যে বলছি যে এক্ষুনি দরজাটা বন্ধ করো, তাহলে এটা আমি কি করছি, এখানে অর্ডার দিছি, সেজন্য এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এটা হচ্ছে ট্রু। তারপরটা কি, ট্রু না ফলস? ট্রু। 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 ট্রু, ট্রু। কারণ এটা তো ইজি, যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে বাক্যের শেষে, আর এই যে ওয়াও, ওয়াও সাউন্ড, হুররে, তারপর হচ্ছে এলাস, এই সবগুলো হচ্ছে কি আমরা জানি হচ্ছে এই সাউন্ড গুলো হয়ই হচ্ছে কোথায়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তার মানে এটা ট্রু। আচ্ছা, 4 নম্বরটা কি হবে? ফলস। ফলস। 4 নম্বরটা ফলস। এটা তো একদমই সহজ ছিল, যে দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এটা বাক্যের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতো, তারপরে সবার আগে কি থাকতো, যে কোনো একটা ডাব্লিউএস কোশ্চেন বা হচ্ছে ইয়েস নো কোশ্চেন দিয়ে এটা শুরু হতো। তার মানে আর এই সেন্টেন্সটাকে তাহলে এটা হচ্ছে কোন সেন্টেন্সের মধ্যে পড়ে, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, ঠিক আছে, বুঝছো এগুলো? আচ্ছা, ঠিক আছে, আজকের মধ্যে এতটুকুই। সেন্টেন্স মোটামুটি আমাদের শেষ।
এখন সেন্টেন্সের উপর একটা কুইজ দিব আগামী